আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি আল-আমিন একাডেমি। আজ তোমাদেরকে আমি অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়। ক্লাসটা হবে আমার দ্বাদশ শ্রেণীর জন্য, মানবিক শাখা। সংক্ষিপ্ত সিলেবাসে যে ক্লাসটা আছে সেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম পত্রের 4টা অধ্যায় আছে। অধ্যায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং 10ম অধ্যায়। 10ম অধ্যায় হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা। এই মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার পিসারের পরিমাণ তথ্যের উপরে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই উদ্দীপকটা তুমি যদি ভালোভাবে খেয়াল করো এবং পিসারের পরিমাণ তত্ত্বের সূত্রটা যদি তোমার জানা থাকে, আমরা এগুলি আগেও আলোচনা করেছি, পিসার পরিমাণ তত্ত্বের সূত্রটা যদি তোমার জানা থাকে, আমি আশা করব তোমরা এই অঙ্কটা করতে পারবে এবং এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। ফলে উদ্দীপকটা অত্যন্ত খেয়াল করে লক্ষ্য করবে। একটি দেশের অর্থনীতি তথ্য নিম্নরূপ: বিহিত মুদ্রার পরিমাণ, মুদ্রার পরিমাণ 300 কোটি, মুদ্রার প্রচলন গতি, মুদ্রার প্রচলন গতি 20, ব্যাংক মুদ্রার পরিমাণ 100 কোটি, 100 কোটি, ব্যাংক মুদ্রার প্রচলন গতি 5, বাণিজ্যের লেনদেনের পরিমাণ 130 কোটি, 130। এখন প্রশ্ন হচ্ছে ক, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে বা বাণিজ্যিক ব্যাংক কি? খ, বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় কেন? গ, উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। ঘ, মুদ্রার বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার প্রচলন গতি 5 ও 10 বৃদ্ধি পেলে
মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের উদ্দীপক। তোমরা ভালোভাবে উদ্দীপকটা দেখো এবং উদ্দীপকটা তুলে নাও। এরপরে আমরা উদ্দীপকটার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। উদ্দীপকটার বিভিন্ন অংশ যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু বোর্ডে আমাদের জায়গা হবে না, বোর্ডে আমাদের জায়গা না হওয়ার কারণে আমরা এখন মুছে ফেলব নিচের প্রশ্নগুলি এবং উদ্দীপকগুলি। আমরা মোছার আগে যে জিনিসগুলি এখানে রাখবো সেটা দেখো। আমরা প্রথমে একটি দেশের অর্থের নীতির তথ্যরূপ নিয়ে তথ্য নিম্ন মুদ্রার প্রচলন গতি। মুদ্রার প্রচলন গতি যদি আমরা এখানে ধরে নিই, যে মুদ্রার প্রচলন গতিকে আমরা এম ধরে নিলাম, মুদ্রার পরিমাণ এম, এখানে বলছে 300 কোটি। এরপরে মুদ্রার প্রচলন গতিকে আমরা বি ধরে নিলাম পিসার তথ্যের আলোকে, এটা বলছে 20। ব্যাংক মুদ্রার পরিমাণকে এম ডট, সেটা হচ্ছে 100। আর ব্যাংক মুদ্রার প্রচলন গতি সেখানে বলছে 5। লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ যেটা আছে সেটাকে টি হিসাবে ধরছে পিসার, এটা হচ্ছে 130। সুতরাং এরপর আমাদের যে জিনিসগুলি আছে সেটা এবার আমরা আলোচনা করি। 1 নম্বরে যেটা বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? সোজা কথা, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বলে। যে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং জনগণের প্রয়োজনে ঋণ দিয়ে থাকে সেই ব্যাংকে আমরা কি বলবো? বাণিজ্যিক ব্যাংক বলবো। অথবা আমরা বলতে পারি যে ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাকে আমরা কি বলতে পারি? বাণিজ্যিক ব্যাংক বলতে পারি। সোজা কথা, বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে আমরা কি বলবো? বাণিজ্যিক ব্যাংক বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, বলছে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় কেন? আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে, মুদ্রা প্রচলন করতে পারে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে, সেই ব্যাংককে আমরা কি বলি? কেন্দ্রীয় ব্যাংক বলি। যে ব্যাংকের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন নয়, প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, তাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। এই কেন্দ্রীয় ব্যাংকের যতগুলি বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, সবগুলি বৈশিষ্ট্য বা গুণাগুণ বাংলাদেশ ব্যাংক পালন করে থাকে। এই জন্যই আমরা বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলে থাকি। অর্থাৎ আমরা কেন্দ্রীয় ব্যাংক জানি যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে, নোট প্রচলনের ক্ষমতা রাখে, সেই ব্যাংককে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। যেহেতু বাংলাদেশ ব্যাংক এই ধরনের সকল কাজ সম্পূর্ণ করে থাকে, সেজন্য আমরা বাংলাদেশ ব্যাংককে কি বলে থাকি? কেন্দ্রীয় ব্যাংক বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের থার্ড প্রশ্ন অর্থাৎ গ নম্বরে যেটা আছে, উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। পিসারের তথ্যের আলোকে যদি আমরা পিসারের তথ্যের সূত্রটা ধরে নিই, পিসার কি বলেছেন যে আমরা জানি পিসার তথ্যের আলোকে দাম স্তর P ইকুয়াল টু MB প্লাস M ডট B ডট বাই T। খেয়াল করো, ইকুয়াল দিলাম এবার MV, M হচ্ছে 300 ইন্টু ভি কত? 20 যোগ M ডট কত? 100 ইন্টু B ডট 5, নিচে T 130। এখন 20 আর 300 যদি গুণ দিই, 3 2 600 প্লাস 5 দিয়ে 500, নিচে 130, তাহলে এখানে হলো 6500, নিচে 130। এবার 130 অর্থাৎ 130 দিয়ে যদি 6500কে ভাগ করে, তাহলে 5 বার। খেয়াল করো, আমি যদি 130 দিয়ে 650কে ভাগ করি তাহলে 5 বার যাবে। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, অথবা এমনি 5 13 65 00 বাদ। সুতরাং আমরা দেখি যে দাম স্তর এখানে কত হলো? 5। আবার খেয়াল করো,
পিসারের বিনিময় সমীকরণ বা পিসারের অর্থের সমীকরণ যেটা আছে, অর্থের পরিমাণ তথ্য থেকে আমরা এই সূত্রটা পেয়েছি। অর্থের পরিমাণ তথ্য অনুযায়ী যে সূত্রটা আছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম বি প্লাস এম ডট বি ডট বাই টি। এখানে এম বিহিত মুদ্রার পরিমাণ 300, দিলাম 300, ইন্টু ভি, ভি হচ্ছে অর্থের প্রচলন গতি 20, দিলাম 20, প্লাস এম ডট হচ্ছে 100, ব্যাংক মুদ্রার পরিমাণ, ব্যাংক মুদ্রার প্রচলন গতি বলা হচ্ছে 5, দিলাম 5, আর নিচে টি লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ 130 বলে দিলাম আমরা 130। এখন দেখা যাচ্ছে 300 আর 20 গুণ করলে হবে 6000, আর 100 আর 5 গুণ করলে হবে 500। তাহলে 6000 আর যোগ 500 সমান 6500। এই 6500কে যদি আমরা 130 দিয়ে ভাগ করি তাহলে 5 13 65, তার মানে শূন্য একটা থাকবে। 6500 10 বাদ 5 13 65, শূন্য একটা নামবে, অর্থাৎ 50। বিন্দু দেখো, তাহলে আমাদের হলো কি, এখানে আমরা 50 পেলাম, দাম স্তর কত 50। এই হচ্ছে গ নাম্বারের প্রশ্নের উত্তর। এগুলি আমাদের আগে উদ্দীপক থেকে আমরা নিতে হবে, যে উদ্দীপক অনুযায়ী দেওয়া আছে এম ইকুয়াল টু 300, ভি ইকুয়াল টু 20, এম ডট 100, বি ডট 5, টি 130। এরপরে এই সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিলে আমরা সুন্দর মতো অঙ্কটা করে ফেলতে পারবো যোগ বিয়োগ করে। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারো, অথবা এটা একটা নর্মাল অঙ্ক সহজভাবে এটা করতে পারো। এরপরে বলছে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার প্রচলন গতি 5 ও 10 বৃদ্ধি পেলে, দেখো এখানে যদি বলতো বৃদ্ধি পেয়ে 5 হয়েছে বা বৃদ্ধি পেয়ে 10 হয়েছে, তাহলে এখানে বি আর বি ডটের কোনো প্রয়োজন ছিল না। বি চলে আসতো 5, বি ডট চলে আসতো 10, কিন্তু এখানে বলছে ব্যাংক মুদ্রা বিহিত মুদ্রার প্রচলন গতি 5 ও 10 বৃদ্ধি পেয়েছে, মানে আগে যা ছিল তার থেকে এখন আর 5 ও 10 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ঘ নাম্বার অঙ্কটা করার সময় আমরা যে জিনিসটা খেয়াল করব লিখব সেটা হচ্ছে ঘ দেওয়া আছে m ইকুয়াল টু 300, v ইকুয়াল m ডট ইকুয়াল টু 100, t 130। বিহিত মুদ্রা 5 বৃদ্ধি পেলে প্রচলন গতি 5 বৃদ্ধি পেলে v ইকুয়াল টু 20 প্লাস 5 সমান 25। ব্যাংক মুদ্রার প্রচলন গতি 10 বৃদ্ধি পেলে বি ডট ইকুয়াল টু হবে 5 প্লাস 10 সমান 15। এবার আমরা আবার একই রকম সূত্রতে যাব। আমরা জানি পি ইকুয়াল এম বি প্লাস এম ডট বি ডট বাই টি। এম হচ্ছে 300 ইন্টু ভি হচ্ছে বৃদ্ধি পেয়ে 25, এম ডট হচ্ছে 100 ইন্টু বি ডট হচ্ছে ভি ডট 15 ভাগ টি। টি এর মান হচ্ছে এখানে 130, দিলাম আমরা 130। এখন হবে 130 নিচে আমরা দিব, এরপর 300 আর 25 গুণ করলে 3 25 75, 7500 প্লাস 15 দিয়ে যদি 100 গুণ করি তাহলে 1500। তো 7500 আর 1500 দুইটা যোগ করলে হবে 9000। 130। এখন 9000কে যদি আমরা 130 দ্বারা ভাগ করি, এখানে যেটা হবে দেখো 9130। তাহলে আমরা 6 বার 6 13 78, ঠিক আছে।
দিলাম একটা 0, এখন 0 2 1 120, নামালাম আরেকটা 0, এবার 9 বার, 9 0 0 3 নং 27 7, হাতে রয়েছে 2, 9 কে 9, 9 আর 2 11, 0 3, হাতে 1 1, সরি 3 30। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আছে কত 30। এবার আমরা যদি একটা দশমিক প্রয়োগ করি এখানে, তাহলে এখানে 1 0 বাড়ালাম, 1 0 বাড়ালে আমার 2 বার যাবে, 13 দুগুণে 26, 0 থাকলো 40, আর 0 দিলাম 3 বার, 3 13 39, 0 থাকে 10, আর আমি গেলাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমার হচ্ছে 69.23। দেখো এই হচ্ছে আমার ভাগ। তুমি এইভাবে ভাগ করতে হবে না, তুমি যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেললেও হয়ে যাবে। তুমি উপরে কি করবে, 9000 লিখবে, ভাগ 130, 9000 ভাগ 130 দিলে 69.23 চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের ঘ নাম্বারে যে কথাটা বলেছিল যে ভিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যদি বৃদ্ধি পেয়ে 5 ও 10 বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার ফলে ভিত মুদ্রা হচ্ছে 20, 5 বৃদ্ধি পেয়েছে, 20 + 5 = 25, আর ব্যাংক সৃষ্ট মুদ্রা 10 বৃদ্ধি পেয়েছে, 5 + 10 = 15। আর এখানে মুদ্রার পরিমাণ m 300, m ডট 100 t 130। এখন দাম স্তর আমরা বের করবো mb + m ডট b ডট বাই t। তাহলে m হচ্ছে 300 ইন্টু v হচ্ছে 25 প্লাস m ডট হচ্ছে 100, b ডট হচ্ছে 15। দুইটা যদি আমরা করি তাহলে 300 গুণ 25 সমান 7500, আর 100 গুণ 15 সমান 1500, 1500 আর 7500 9000, 9000কে যদি আমরা 130 দিয়ে ভাগ করি তাহলে আমার চলে আসবে কত, 69.23, 69.23। আমাদের আগে ছিল দাম স্তর p = 15, এখন আমার দাম স্তর হয়ে গেছে p = 69.23। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা দেখতে পারি যেহেতু ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি অর্থাৎ দাম স্তর যেহেতু বেড়ে গেছে, তাইলে অর্থের মূল্য কি হবে, কমে যাবে। সুতরাং এক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটছে, পূর্বের তুলনায় অধিক হারে মুদ্রাস্ফীতি ঘটে গেছে। এখানে দাম স্তর যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে বুঝতে হবে সমাজে অর্থের পরিমাণ বেড়ে গেছে, আর সমাজে যেহেতু অর্থের পরিমাণ বেড়ে গেছে তাহলে দ্রব্যমূল্য, অর্থের মূল্য কি হয়েছে, কমে গেছে, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে গেছে। ফলে আমরা এখানে এটাই করতে দেখছি যে আগে ছিল আমাদের দাম স্তর 15, এখন আমাদের দাম স্তর হয়ে গেছে 69.25। অর্থাৎ সমাজে যখন দাম স্তর বেড়ে গেছে অর্থাৎ সমাজে অর্থের পরিমাণ বেড়ে গেছে। সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে অঙ্কটা করছি এ ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা খুব বেশি। আমি আশা করব অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝবে। পিসার পরিমাণ তথ্যের সূত্র যেটা আছে সেখান থেকে পিসার পরিমাণ তথ্যের মূল সূত্রটা যেটা ছিল সেখান থেকে যদি আমরা এই সূত্রটা নিয়ে আসছি, এখানে ছিল mv প্লাস m ডট b ডট বাই ইকুয়াল ফি। স্বাভাবিকভাবে ফি ইকুয়াল mb প্লাস m ডট b ডট আর নিচে থাকবে t। যেমন এটা কীভাবে হচ্ছে যদি আমরা একটু সুন্দর করে দেখাই তাহলে তুমি দেখবে যে সহজ একটা বিষয়। যেমন আমরা যদি লিখি 5x = 10, তাহলে x = লিখি 10/5 লিখি তো, মানে 5x = 10 যদি হয় তাহলে x = হবে 5 নিচে চলে যাবে, তাহলে ভাগ করলে আমরা 2 পাই। এখানেও ঠিক একই রকম mb প্লাস m ডট b ডট, যদি আমি এটাকে এইভাবে লিখি তাহলে φt = mv প্লাস m ডট b ডট, ঠিক আছে। তাহলে আমি যদি p এর মান বের করতে চাই তাহলে mv প্লাস m ডট b ডট বাই t, অর্থাৎ এই টিটা নিচে চলে যাবে। এখানে আমরা মান বসিয়ে দিয়ে দাম স্তর পেয়ে যাব। এই দাম স্তর থেকে আমরা অর্থের মূল্য বের করতে পারি, কারণ অর্থের মূল্য vm = হচ্ছে 1/ফি, অর্থাৎ ফি এর মান যা আসবে এটাকে উল্টিয়ে দিলে কি হয়ে যাবে, vm মানে ভ্যালু অফ মানি, অর্থের মূল্য আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসার পরিমাণ তথ্যটা ছিল mb প্লাস m ডট b ডট
ইকুয়াল ফিটি, তাহলে ফি ইকুয়াল টু টি নিচে চলে যাবে। এই সূত্রের মধ্যে যখন আমরা মানগুলি বসিয়ে দিই তখনই সাধারণত আমরা দাম স্তর পেয়ে যাই, আর ওখান থেকে আমরা মূল্য স্তর অর্থাৎ অর্থের মূল্য বের করতে পারি, মুদ্রাস্ফীতির পরিমাণ জানতে পারি। তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে দেখেছো তারা অত্যন্ত ভালো করেছো, তারা আবার দেখবে। যারা প্রথম থেকে দেখতে পারো না, শেষের দিকে এসে জয়েন করেছো, তারা ক্লাসটা ঘুরিয়ে আবার দেখবে। আর যারা ক্লাসটা এই মুহূর্তে দেখতে পারো না, পরে যে সময় তুমি ক্লাসটা দেখার সুযোগ পাবে ক্লাসটা বারবার দেখে নেবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। কোভিড-19 পরিস্থিতিতে তোমরা ভালো থাকো, তোমাদের স্বাস্থ্য অবস্থা ভালো থাকুক, তোমরা বাসায় থাকো, লকডাউন যতদিন চলবে বাসা থেকে বের হবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।